এটাই বলছিলাম যে সাধারণ মানুষের জীবনযাপন বা সাধারণ মানুষের পালনীয় আচার বিচার ধর্ম তার সাথে হয়তো রাজনীতির চোখ দিয়ে যেটা দেখা যায় তার সাথে সাধারণ বিষয়টা একটু আলাদাই। একটু আগে আরিফিন ভাই যেমনটা বলছিলেন, আমি বিশ্বাস করি, মানে আমি নিজে গ্রামের মেয়ে, আমি আমার গ্রামের মানুষদের সাথে কথাবার্তা যখন বলি আমি দেখি এরকমই। তাই আসলো না ভারত থেকে, কি যায় আসে, খেতে ফলাবো, একটু কম খাবো, এরকমই চিন্তাভাবনা সাধারণ মানুষের। রাজনৈতিক হিসাবটা একটু অন্য, ঠিক যেমনটা ধর্মের ক্ষেত্রেও দাদা যেমনটা বলছিলেন, আমাদের ইসলাম ধর্মে বলা আছে পৃথিবীর এমন কোনো কোণা নয় যেখানে আল্লাহ তাআলা কোনো নবী বা রাসূল পাঠাননি ইসলাম প্রতিষ্ঠার জন্য। গীতাতে আমরা পাই যাদা যাদা হে ধর্মাস্যা গ্লানির্ভবতি ভারতা, ওইখানেও পুরো পৃথিবীকে ভারত বললেই উল্লেখ করা হয়েছে। আসলে জায়গার নাম বা ভূখণ্ড দিয়ে এটা হয় না, এটা আদর্শ সংস্কার এবং বিশ্বাসের। এই আদর্শ সংস্কার এবং বিশ্বাসকে রাজনীতির মোড়কে যখন নিয়ে আসা হয় তখন সেখানে চলে আসে ভৌগোলিক রাজনীতি। বাংলাদেশ অ্যাজ এ স্টেট এটা একটা বাফার স্টেট। বাংলাদেশের জিওপলিটিক্যাল অবস্থান অত্যন্ত শক্তিশালী হওয়ার কথা ছিল, যেমনটা আমরা আজকে ইউরোপে বেলজিয়ামকে দেখতে পাই। বাংলাদেশ চাইলেই নিজেকে সেভাবে তার পররাষ্ট্রনীতি দাঁড় করাইতে পারত, এবং চায়না, ভারত এবং আমেরিকার যে ত্রিমুখী আমাদের শক্তিশালী পররাষ্ট্রনীতি তৈরি না হওয়া, অনুশীলন না হওয়ার পিছনে মূল কারণ কি শুধুই রাজনৈতিক দলগুলোর উপরেই দোষটা পাবেন? না, আমি রাজনৈতিক দলগুলোর উপরে দোষ চাপাচ্ছি না। এই দোষ আমি বুদ্ধিজীবীদের উপরেও কিছুটা দিচ্ছি, সমাজবেত্তাদের উপরেও কিছুটা দিচ্ছি, এবং একই সাথে রাজনীতির বাইরে গিয়ে নীতি নির্ধারক যারা রয়েছেন তাদের উপরেও দিচ্ছি। কারণ একটি দেশের পররাষ্ট্রনীতি কখনো শুধুমাত্র মন্ত্রণালয়ে বসে তৈরি করা যায় না। একটি দেশের পররাষ্ট্রনীতি দেশের সাধারণ মানুষ কি ভাবছে, কি চিন্তা করছে, সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে কিনা সেটার উপরে বেস করে তারপরে পররাষ্ট্রনীতি তৈরি হয়। এটা হয়নি বলেই পতীত সরকারের আমলের পররাষ্ট্রনীতি ব্যর্থ হয়েছে। শেখ হাসিনা তার আমলের জীবনেও বুঝতে পারেনি যে ভারতের প্রতি বাংলাদেশের সাধারণ মানুষের মনোভাবটা কি, দৃষ্টিভঙ্গিটা কি। এটা বুঝতে না পেরেই ভারতের সাথে তথাকথিত স্বামী স্ত্রীর সম্পর্কে তারা চলে গিয়েছে, পরিবারের মতামত না নিয়েই। এই জন্যই 5ই আগস্টের মতো আমরা এত ভয়াবহ একটি ডিভোর্স দেখতে পেলাম। জি, এবং আরেকটি বিষয় যেটি নুসরাত তাবাসসুম, যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা একটি লেখা বা একটা স্লোগান প্রায় এখন লক্ষ্য করে, নিশ্চয়ই সেটা আপনি লক্ষ্য করেছেন, যে দিল্লি না ঢাকা। আমাদের দেশের তরুণরা বা সবাই বলছে ঢাকা ঢাকা। সেই প্রসঙ্গ, সেই স্লোগানটি ধরেই যে আসলে ঢাকাকে সামনে রাখা, তাকে আরও শক্তিশালী করা, নিজেদের মধ্যে ঐক্যের জায়গাটি তৈরি করা, বিভেদ যদি থেকেও থাকে, আমরা কোড আনকোড বলছি, সেটাকে দূরীভূত করা বা সেটাকে একটি নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে একটি সহনশীল অবস্থায় নিয়ে আসা, সামনে নির্বাচন, সংস্কার শেষে বা যৌক্তিক অবস্থা যেভাবে আমরা বলি, সেটি আদৌ সম্ভব কিনা বাংলাদেশের বাস্তবতায়? অবশ্যই সম্ভব। আমি আশেপাশে আজকাল মানুষকে বেশি আশাহত হতে দেখি, আমি এতটা আশাহত হতে রাজি না। কারা তারা বলবেন কি? হয়তো আই হেট পলিটিক্স গ্রুপটা এখন তারা নিরাশ গ্রুপ হয়ে গিয়েছে, আই ডোন্ট নো। আমি আগেও আশাহত ছিলাম না, আমি এখনো না। এই স্লোগানটা এসেছে পিন্ডি না ঢাকা, সেই স্লোগানের নব অবতার হিসেবে আমরা এখন দিল্লি না ঢাকা স্লোগান দিই। এখানে কোনো জাত্যাভিমান নেই, এখানে কোনো বিদ্বেষ প্রকাশ নেই। এখানে যেটা আছে সেটা আপনি বলতে পারেন যে নিজস্বতার পরিচয়টাকে আরও বেশি জোর গলায় বলা। আমরা যখন দিল্লি না ঢাকা স্লোগান থেকে ঢাকাকে বেছে নিই, তখন আমরা এই স্লোগানের মাধ্যমে এটা প্রমাণ করি যে যদি অনুগত থাকতে হয় আমরা ঢাকার প্রতি অনুগত থাকব, দিল্লির কাছ থেকে ধার করে আনা কোনো রাজনৈতিক দলের প্রেসক্রিপশনের উপরে নয়।